আপনাকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির প্রধান করার সংসদে প্রশ্ন উঠেছে। বিএনপি বিষয়টিকে বলেছে হাস্যকর। টিআইবি বলেছে যেভাবে কমিটি গঠিত হলো তাও সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি নিজে কি মনে করছেন যে আপনাকে প্রধান করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করা একটি সঠিক সিদ্ধান্ত? আমি যদি প্রশ্নটি আরেকটি অন্যভাবে করি, আপনি কি কাজ করে দেখাতে পারবেন যেটি আগে যারা দায়িত্ব ছিল তারা পারেনি? আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা হাস্যকর প্রশ্নই উত্থাপন করেছেন। এই জন্যে যারা এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন তারা কি খতিয়ে দেখেছেন আসলে এই কি কমিটির কাজটা কি? এইটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেন নাই। প্রশ্ন হলো, আপনি প্রথম সংসদের কথাটা বলেছেন এবং খুব নিন্দনীয় কথা বলেছেন ফখরুল ইমাম সাহেব। তিনি একজন একটা মাদকের সঙ্গে আজকে সড়ক দুর্ঘটনা এক করে সেখানে আমার নামটা যুক্ত করে এই কথাটা বলেছেন। উত্তর কিন্তু আমি সংসদে দিয়েছি, বোধহয় আপনি শুনেছেন। আমি শুনেছি। আমি সেই ব্যাপারে আর যেতে চাই না, কারণ একজন মাননীয় সংসদ সদস্য, তার দায়িত্ব এই জন্য দুঃখ প্রকাশ করা এবং তার এটা প্রত্যাহার করা। আমি সংসদে বলেছি। আর বিএনপি যে কথাটা বলেছে হাস্যকর তো হবেই। এই জন্য হবে যে বিএনপির নেতারা বুঝতেই পারেন না এই কমিটিটা কি। কমিটিটা হলো, কমিটির কাজটা কি? আপনি জানেন যে দেশে সড়ক দুর্ঘটনা ঘটছে। এখন এই জন্য চালক থেকে শুরু করে চালক, মালিক, আপনার পথচারী, যাত্রী, তারপরে আপনার যে রাস্তা যারা তৈরি করে, নানা ধরনের যারা সংশ্লিষ্ট, ইঞ্জিনিয়ার, আমাদের বিআরটিএ, তারপরে যার লাইসেন্স যারা তৈরি করে ইত্যাদি, অনেকে দায়ী আছে। শুধুমাত্র এককভাবে যদি আপনি চালকের উপরে চাপিয়ে দেন তাহলে এটা কি উচিত হবে? এইটাকে আমি বলি বলেই, এই কথাটা, এই একটা সত্য কথা বলি বইলা অনেকে আমার বিরুদ্ধে এটা নিয়ে সমালোচনা করে। আমি একটু মাঝখানে একটু বলতে পারি যে আপনি যেমন মনে করেন যে আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে এই সকল কিছু চালকের উপরে চাপিয়ে দেওয়া, আবার আপনি কেন জানি চালকের কোনো দোষ নাই সেই জায়গাটার মধ্যে থাকতে চান। নো নো নো, এই যে আপনি বলছেন না, এটা কিন্তু আসলে অসত্য একটি কথা। না, থাকতে চান আমি বলেছি না, আমি বলি যে চালকের দায় পাশাপাশি আরো লোক দায়ী আছে। এই যে কথাগুলো বললাম, আপনি আমার একটা বই দেখেছেন কিনা আমি জানি না, এই যে আমি লিখেছিলাম অনেক আগে, এটা কিন্তু সমকাল পত্রিকায়ও একটা আর্টিকেল হিসেবে আসছিল, সেটা আমার কাছে এই মুহূর্তে নাই। তো সেইটা হলো যে দুর্ঘটনার জন্য যারা যারা দায়ী, প্রথমত বলছি চালক, মালিক, তারপরে পথচারী, যাত্রী, বিআরটিএ, পুলিশ, ইঞ্জিনিয়ার ইত্যাদি যারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা দায়ী। এমনকি এই যে বডি বিল্ডার্স তারাও দায়ী, যেহেতু খারাপ বডি যেমন ট্রাকের বডির মাথা দেখবেন এই জায়গায়, রাইট, আর পাশে আবার দেখবেন এদিকে প্রায় 6 ইঞ্চির মতো, আবার এদিকে আবার বাড়ানো। এই আমার এই ড্রাইভার তো, সে তো চালাইতে পারে এইটা যে এই সে যে অনেক সময় তার লক্ষ্য থাকেও না যে এই জায়গায় আমার বর্ধিত আছে। যাই হোক, এ নিয়ে অনেক মানে কি বলে টেকনিক্যাল বিষয়, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। যেটা বলেছেন হাস্যকর ব্যাপার, আমি হাস্যকর ব্যাপারটারই জবাবটা দিতে চাই, কারণ ওনারা সব কিছু হাস্যকর দেখেন, ওনারা সব কিছুর মধ্যে গন্ধ পায় এই ইত্যাদি। আমাদের কমিটি করা হয়েছে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই জন্য একটি সুপারিশ মালা সরকারের কাছে দিতে হবে। আমরা সেই কারণেই এই প্রস্তাবটা আসছে ওই মিটিং থেকে, আমি হইনি। আচ্ছা, মিটিং থেকে প্রস্তাবটা আসছে, মন্ত্রীও সাথে সাথে বললেন যে ঠিক আছে, আর যদি কোনো প্রস্তাব থাকে বলেন, যদি না থাকে তাহলে শাহজাহান খান। আমিও দায়িত্ব নিলাম এই কারণে, আমি যে সমস্ত সমস্যাগুলো জানি, অনেক সমস্যা অনেকে জানার কথা না। আপনাকে যদি আজকে কমিটির একজন সভাপতি করে দেয়, আপনি হয়তো সব কিছু জানবেন। আমি এই 48 বছরে এই সেক্টরে কাজ করতে করতে আমি তো কিছু আমি আবার এইটা বলে শেষ করি। আপনি দেখবেন অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাইছি। আপনি এখন দেখবেন ট্রাকে কোনো বাম্পার আছে না, সেটি ট্রাকে কোনো যেগুলোকে অ্যাঙ্গেল বলে, আচ্ছা, সেই অ্যাঙ্গেল আগে 3 কোণ অ্যাঙ্গেল, সেটা কিন্তু এখন দেখবেন না। এটা কারা সরাইছে, কারা বাধ্য করছে? আমি শাহজাহান খান, আমার মালিক সমিতি, আমার শ্রমিকদের, তারা আমরা বসে এগুলো সিদ্ধান্ত দেওয়ার পর থেকে খোলা হলো যে খুলতে হবে। আমরা যদি এই ধরনের একটা কাজ করতে, ওভারলোড কন্ট্রোল হয়েছে না অনেক, তা এগুলো যদি করতে পারি, তাহলে আজকে যদি আমরা সুপারিশ দেবো, আমি তো কার্যকর করবো না, কার্যকর করবে
সড়ক পরিবহন মন্ত্রণালয় কার্যকর করবে, আমরা সুপারিশ দেবো। একটি কথা যে বলা হচ্ছে যে আসলে আপনাকে এই কমিটিতে রাখতে হয়েছে অনেকটা বাধ্য হয়ে, সেটি কিরকম যে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে, তারপরে যখন ফিটনেসের গাড়ির কথা বলা হয়েছে, যখন শ্রমিকদের কথা অনেকের কথা বলা হয়েছে, তখন আপনার নির্দেশনা বা আপনার নেতৃত্বে আপনি একটা পরিবহন ধর্মঘট করে অনেক সিদ্ধান্ত আবার সরকারে উল্টে দিয়েছেন বলে একটা এটা যখন আপনারা আবার মন্ত্রী ছিলেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা যে কথা বলেন না, আমি আপনাদের কথা শুনি মাঝে মাঝে হাসি। আজকে আমাকে হাসতে হচ্ছে এই কারণে, বাস্তবতা যারা উপলব্ধি করেন, সমস্যাগুলো যারা বোঝেন না, যারা শুধুমাত্র শস্যের মধ্যে ভূত দেখেন, তারা ভীত সন্ত্রস্ত হবে। প্রকৃত বাস্তবতা সেদিনে কি ছিল, সেইটা যে ঘটনা ঘটেছিল। আপনি তো একজন সাংবাদিক, সাংবাদিকরা আপনার নানা রং চং দিয়ে অনেক কথা বলেন, আপনিও বলেন, আপনিও বাদ দেন না তাইলে অনেক রং চং দিয়ে অনেক সময় অনেক কথা বলেন। আরে সেদিন মংলা বন্দরে, আপনি জানেন, এটা বলছি বোধহয় এখানে, তারপরে বলি, মংলা বন্দরে ৬৮ বছরের মাথায় এসে আমরা মংলা বন্দরে একটা ট্রেন কিনলাম, আমি তখন মন্ত্রী। এখন সেই চুক্তি যখন হচ্ছে, এই ধরনের একটি অনুষ্ঠানে আমি তো একটু আনন্দিত থাকারই কথা। না না সাজান ভাই, আমি এই ব্যাপারে কিন্তু আপনার সাথে পুরো একমত, এবং আপনি আমাকে যতই বলেন আমি রংচক দিয়ে কথা বলি, সেইটা আমি হয়তো এটা মানতে রাজি না, ওই ব্যাপারটা আমি একমত। আমি বলতে চাইছি যে পরে যখন ধর্মঘট ডাকা হলো, সেই ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছে আপনার ঘরে বসে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবর্তন। এই যে কথা বলছেন না, এই জন্যই বলছি রংচক মাখানো। ওই দিন বিষয়টা ছিল যে এর আগে যে ধর্মঘটটা চলছিল, তখন কিন্তু ধর্মঘট চলমান, রাইট? আপনার মনে আছে? আমার মনে আছে, একদম স্পষ্টই মনে আছে। হ্যাঁ, চলমান অবস্থায় কিন্তু ধর্মঘট প্রত্যাহারের জন্য আমার বাসায় বৈঠক, রাইট? ঠিক ওই সময় একজনের খবর হলো যে একজনের ফাঁসির হুকুম। এই সময় আপনি এই নেতাদেরকে কিভাবে উত্তেজনা নিরসন করবেন? এবং যখন ধর্মঘট তারা মানে বিভিন্ন জায়গায় টেলিফোন করে তারা বলে, বা বিভিন্ন জায়গাতে টেলিফোন এলো, ওনারা বললেন গাড়ি বন্ধ। এই গাড়ি বন্ধটা পরের দিন চালু করলো কে? পরের দিনে কিন্তু চালু হয়েছে, আপনি খেয়াল করেন। আমরা আবার আপনার কাছে আসবো। আপনি শুধু একটা জিনিস, আমি নিজে ঘোষণা দেওয়ার পর আপনি মনে আছে কিনা এগুলো থাকা উচিত। আমি যখন মালিক নেতাদের, শ্রমিক নেতাদের বসে মিটিংটা করে ঠিক 12টার দিকে বোধহয় এরকম সময় হবে, 11টা 12টা, আমি যখন নিজে এই পরিস্থিতি বর্ণনা করে যখন ঘোষণা দিলাম এবং অনুরোধ জানালাম যে আপনারা গাড়ি চালু করেন, সাথে সাথে 15 মিনিটের মধ্যে গাড়ি চালু হলো। কি রাইট? সেটাই তো ভয়ের ব্যাপার কিনা সেটাই আমরা শুনবো, যে আপনি বললে গাড়ি চালা বন্ধ হয়ে যায়, গাড়ি চালা বন্ধ হয়ে যায়, বললে আবার এটি শুরু হয়। এটা আনন্দের ব্যাপার এই জন্য যে শাহজাহান খান কখনো অযৌক্তিক কাজ করে না এবং জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে জনাব শাহজাহান খানকে প্রধান করে যে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে, সেটা নিয়ে নানা বিষয়ে নানা ধরনের আলোচনা আছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এবং এই কমিটির পক্ষে আসলে কি কি সুপারিশ দেয়া সম্ভব বলে? ধন্যবাদ। শাহজাহান ভাইকে যে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আদৌ এই কমিটির প্রয়োজন ছিল কিনা, এটাই আমার সন্দেহের কারণ। কারণ এর আগে অনেকগুলি কমিটির মাধ্যমে বিভিন্ন তথ্য সম্ভার দেওয়া হয়েছে। এখন শাহজাহান ভাইকে খুশি করার জন্য কমিটি তৈরি করা হয়েছে, নাকি আগেরগুলি বাতিল করে নতুন তথ্য জোগাড় করার জন্য করা হয়েছে? এটা সাধারণ মানুষ হিসাবে আমি একটু ভীত সন্ত্রস্ত, এবং এটা শাহজাহান ভাই বলতে পারবে শাহজাহান ভাই আসলে কি করতে চাচ্ছেন। আমি একটা ছোট্ট কাহিনী বলি। ভাই যে কথা বলেছে যে একটি রাস্তায় কার কার কারণে দুর্ঘটনা ঘটে, একটি ঘটনা বললে পারেই এটার পুরো ব্যাখ্যা পাওয়া যায়। 73 কি 74 সালে আমি প্রথমবার বিলাতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের কনফারেন্সে। তো আমার এন্টার ফ্যামিলি ওখানে থাকেন। হঠাৎ বাঙালি কমিউনিটিতে একটি তথ্য আসলো যে একজন ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে। কি কারণে? তার ওয়াইফ রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়ে মারা যায়। নতুন বিলাতে গিয়েছেন, উনি জানেন না যে জেব্রা ক্রস বা সিগন্যাল ছাড়া পার হওয়া যায় না। উনি রাস্তা পার হওয়ার সাথে সাথেই পুলিশ তার হাজবেন্ডকে ধরেছে। তোমার ওয়াইফ কি কারণে সুইসাইড করলো, মার্ক করার ব্যাপার। কিন্তু তো আমাদের এখানে এই ঘটনা তো হয় না। আমাদের এখানে যেখানে খুশি সেখানে আমি পার হব, এটা সুইসাইড হলে পরেও মালিকের দোষ, এই ড্রাইভারের বা গাড়ির চালকের দোষ। এই জায়গাগুলি কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। তো ওনার একটি বক্তব্যের ভিতরে পরিষ্কার আছে
যে পথচারীর কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে সড়ক, যেটাকে আমরা হাইওয়ে বলছি, হাইওয়ে শব্দের সাথে মিলিয়ে ঢাকা বাংলাদেশে একটি রাস্তাকে আমি হাইওয়ে বলতে রাজি না। প্রথম হচ্ছে যে হাইওয়ের সার্ভিস রোড থাকতে হবে। হাইওয়েতে যত্রতত্র দিয়ে যে কেউ গাড়ি নিয়ে উঠতে পারবে না। প্রায় 2 মাইল আগের থেকে বলা হয় অমুক জায়গায় তুমি রাস্তায় উঠতে পারবে, রাইট। সার্ভিস রোড। এখন কনস্ট্রাকশন করার সময় যে ভুলটি বারবার করা হচ্ছে, আমি অন্তত গত 10 বছর ধরে চিৎকার করছি, অলরেডি বাংলাদেশে হাটিকুমরোল থেকে নাটোর পর্যন্ত এই সার্ভিস রোড দিয়ে হাইওয়ে করা আছে। অর্থাৎ প্রধান সড়ক হচ্ছে উপরে উঁচু, নিচের দুই পাশে লোয়ার লেভেলে লোকাল, ওখানে হাট হচ্ছে, বাজার হচ্ছে, বটবটি চলছে, সবকিছু স্লো মোশন সবকিছু চলছে। আমাদের এখন প্রত্যেকটা হাইওয়েতে প্ল্যানিং এর ভিতরে কিন্তু সার্ভিস রোড বলা আছে, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না কি কারণে সার্ভিস রোড না বানিয়ে প্রথমে বানানো হচ্ছে মেইন রোড। প্রথমে মেইন রোড বানানোর সাথে সাথে যে ঘটনাটি ঘটছে, আশেপাশে জমি কিনে প্রত্যেকের জমি থেকে এই হাইওয়েতে একটি করে রাস্তার কানেকশন হচ্ছে। অর্থাৎ যত্রতত্র হাইওয়েতে গাড়ি ওঠার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এটা টেকনিক্যালি ট্রিমেন্ডাসলি ভুল। আমার যে ধারণা, এই যে সার্ভিস রোড করা হয় না এই কারণে সার্ভিস রোডের ইনকাম লেনদেন কম, হাইওয়ের ইনকাম খরচ বেশি, কমিশনও অনেক বেশি পাওয়া যায়। এছাড়া আমি কোনো কারণ খুঁজে বের করতে পারি নাই, কারণ সরকারিভাবে এখন প্রত্যেকটি হাইওয়ের সাথে সার্ভিস রোড ইজ অ্যাডেড।